সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। তো তোমাদের অনুরোধে আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা বাংলায় করব। কিছু ছাত্রছাত্রী আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজে মাধ্যমে বাংলায় ক্লাস নেওয়ার জন্য বলছিল। তাই যারা বাংলা মিডিয়াম তাদের সুবিধার্থে আমি আজকের এই ক্লাসটা বাংলায় নিচ্ছি। আর ইংরেজি মাধ্যমের যারা, তাদের অসুবিধা হবে না যেটুকু, কারণ আমি আগের যে ক্লাসটা নিয়েছিলাম গতদিন বাংলা বলার সময় না পাওয়ার জন্য আমি বাংলায় বলতে পারিনি। তাই আগের ক্লাসটা আবার একটু আমি রিভিশন দিচ্ছি আর সঙ্গে একটু ইনক্লুশন করছি নতুন বিষয়। তো আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা আমি গত ক্লাসেরই কিছু আবার রিভিশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকের লেকচারটা হচ্ছে 2 নম্বর লেকচার। তো রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানে অধিকারগুলো, কী কী অধিকার ভারতবর্ষের সংবিধানে নাগরিকের জন্য প্রদত্ত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো, তোমরা প্রথম চ্যাপ্টারে তোমরা সংবিধান সম্বন্ধে তোমরা আলোচনা করেছ, সংবিধান সম্বন্ধে তোমরা পড়েছ, অতএব নিশ্চয়ই কিছু জ্ঞান তোমাদের আছে। তো আমি বলেছিলাম যে সংবিধান শুধু সরকার এবং রাষ্ট্রকেই যে কিছু নীতিনিয়ম দিয়েছে তা নয়। সংবিধান শুধু আমাদের এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এইসব নিয়ে বা এইসব বিষয় নিয়ে বলা হয়েছে সংবিধানে, তা কিন্তু নয়। অর্থাৎ সংবিধান আমাদের নাগরিকদের জন্য কিছু মৌলিক অধিকার, কিছু মৌলিক কর্তব্য এবং রাষ্ট্রকেও কিছু নির্দেশ দিয়েছে যে নাগরিকদের কল্যাণে কিছু কাজ করে যাওয়ার জন্য। সেই নির্দেশগুলোকে আমরা বলি নির্দেশাত্মক নীতি। তো আজকের এই ক্লাসে আমি আমার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তোমাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ রাষ্ট্র প্রদত্ত নাগরিকদের জন্য যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার আমরা কোথা থেকে পেয়েছি। আমাদের সংবিধানে লেখা হয়েছে মৌলিক অধিকার। একটা কথা জানো যে আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, কি বলা হয়েছে? প্রথম শব্দটাই লেখা আছে উই দ্য পিপল। এই যে উই দ্য পিপল লেখা হয়েছে, তার অর্থ এই যে এই রাষ্ট্রটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, নাগরিকদের জন্য, নাগরিকের দ্বারা নাগরিক প্রদত্ত। অর্থাৎ নাগরিকদেরকে কিছু সুবিধা দিতে হবে, নাগরিকরা এই দেশকে পরিচালনা করবে। তো নাগরিকরা যখন এই দেশকে পরিচালনা করবে, তো নাগরিকদেরকে কি দেওয়া দরকার? কিছু মৌলিক অধিকার দেওয়া দরকার। আমরা জানি যে আমরা সংবিধান আমাদের ভারতবর্ষের জন্য মৌলিক অধিকার দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধানে নাগরিকদের জন্য যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেই মৌলিক অধিকার আমরা পেয়েছি বিল অফ রাইটস অনুযায়ী। অর্থাৎ সেই বিল অফ রাইটস বলতে আমরা কি বুঝি? একটা সনদ, অধিকার পত্র। সেই বিল অফ রাইটস আমরা দেখেছি অনেক আগে, যেটা বলতে পারি আমরা ন্যাশনালিস্ট লিডার ডিমান্ডেড সিন্স ফ্রিডম স্ট্রাগল। মনে রাখবে তোমরা যে আমাদের ফান্ডামেন্টাল যে রাইটস, যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো কিন্তু হঠাৎ আমরা পাইনি। মৌলিক অধিকারগুলো আমরা পেয়েছি আমরা যখন স্বাধীনতা আন্দোলন চলছিল আমাদের ভারতবর্ষে। সেই স্বাধীনতার সময় থেকে বা স্বাধীনতার পূর্ববর্তী সময়ে
বিভিন্ন সময়ে আমাদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ, যাদেরকে আমরা ন্যাশনালিস্ট লিডার বলি, সেই ন্যাশনালিস্ট লিডাররা কী ডিমান্ড করছিল? যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস ডিমান্ড করছিল, যে ভারতবর্ষের নাগরিকদেরকে কী দেওয়া দরকার? ভারতবর্ষের নাগরিকদেরকে মৌলিক অধিকার দেওয়া দরকার। সেই জায়গায় আমি একজন বিশিষ্ট ন্যাশনালিস্ট লিডারকে নাম বলবো, যিনি হচ্ছেন মতিলাল নেহরু। আমরা জানি মতিলাল নেহরুকে আমাদের ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু। উনি, সেই মতিলাল নেহরুর মাধ্যমে একটা কমিটি হয়েছিল, সেই কমিটি ডিমান্ড করেছিল এ বিল অফ রাইটস ইন 1928। অর্থাৎ দেখো, আমরা 47-এ আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা 50 ইংরেজিতে আমরা আমাদের সংবিধান আমাদের কাছে দেওয়া হয়েছে, আমাদের সংবিধানের মাধ্যমে ভারতবর্ষ পরিচালিত হচ্ছে। তারও আগে অর্থাৎ 1928 খ্রিস্টাব্দে 1928, সেই 1928-এ মতিলাল নেহরু কমিটির মাধ্যমে ডিমান্ড দেওয়া হয়েছিল। কি ডিমান্ড দেওয়া হয়েছিল? যে ভারতবর্ষের নাগরিকদের জন্য কি দেওয়া দরকার? কিছু অধিকার দেওয়া দরকার। তো আমরা কি জানলাম? সেই যে বিল অফ রাইটস, একগুচ্ছ অধিকার নাগরিকদের জন্য দেওয়ার দরকার, সেই অধিকার আমরা ন্যাশনাল লিডারও ডিমান্ড করছিল। আবার সঙ্গে সঙ্গে সেই ন্যাশনাল লিডার যারা ডিমান্ড করছিল, এর মধ্যে একজন ব্যক্তির নাম বললাম, সেই ব্যক্তি মতিলাল নেহরু। ওনার মাধ্যমে একটা কমিটি হয়েছিল, তিনিও বা তার কমিটিও কী ডিমান্ড করেছিলেন? ডিমান্ড করেছিলেন ভারতবর্ষের নাগরিকদের জন্য কী দেওয়া দরকার? ফান্ডামেন্টাল রাইটস দেওয়া দরকার। প্রিয় ছাত্রছাত্রী, একটা কথা মনে রাখবে, সেই সময়ে আমাদের যারা লিডার ছিলেন, জাতীয়তাবাদী লিডার, ন্যাশনালিস্ট লিডার, অনেকেই ছিলেন। মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আরও অনেকে। এদের মধ্যে কিন্তু কোনো বিরোধ ছিল না এই ফান্ডামেন্টাল রাইটসের নিয়ে। অর্থাৎ সবাই একমত ছিল যে ভারতবর্ষের নাগরিকদের জন্য কী দেওয়া দরকার? ভারতবর্ষের নাগরিকদের জন্য মৌলিক অধিকার দেওয়া দরকার। যে সংবিধান আমরা লিখব ভারতবর্ষের জন্য, সেই সংবিধানে ভারতবর্ষের জন্য কিছু অধিকার দেওয়া হোক, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের নাগরিক স্বাধীনভাবে বসবাস করুক। তো সেই জায়গায় আমরা দেখলাম there are no two opinions, কোনো বিরোধ নেই, কোনো আলাদা মত নেই on the inclusion and protection of rights in the constitution। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার অন্তর্ভুক্তি করতে গিয়ে বা মৌলিক অধিকারকে রক্ষা করতে গিয়ে সেই জায়গায় কোনো ধরনের আলাদা কোনো অপিনিয়ন নেই, সবাই একমত। এই জন্য কি জন্য? যে ভারতবর্ষের নাগরিকদের জন্য ভারতবর্ষের সংবিধানে কী দেওয়া হোক? মৌলিক অধিকার দেওয়া হোক। তো এই ফান্ডামেন্টাল রাইটস, হোয়াই ইট ইজ কল্ড ফান্ডামেন্টাল রাইটস? আমরা আগে দেখেছি, আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিল অফ রাইটস। মতিলাল নেহরু বা অন্যান্য ন্যাশনাল লিডাররা কি বলেছিলেন? যে বিল অফ রাইটস দেওয়া। তো সেই বিল অফ রাইটসকে হোয়াই ইট ইজ কল্ড ফান্ডামেন্টাল রাইটস, হোয়াই ইট ইজ কল্ড ফান্ডামেন্টাল রাইটস, যে বিল অফ রাইটসকে ভারতবর্ষে ফান্ডামেন্টাল রাইটস বলা হলো কেন? তো সেই জায়গায় দেখবে আমরা ফান্ডামেন্টাল রাইটস এই জন্য বলেছি, বিকজ the fundamental rights are so important that constitution itself ensures that they are not violated by the government। একটা কথা মনে রাখবে, সেই কথাটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথাটা হচ্ছে কি? ফান্ডামেন্টাল রাইটস আর সো ইম্পর্ট্যান্ট। এই যে বিল অফ রাইটসকে আমরা ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধান আমাদের জন্য দেওয়া হয়েছে, সেই বিল অফ রাইটস অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসকে আমরা কি বলছি? আমরা খুবই গুরুত্বপূর্ণ বলছি। সুতরাং গুরুত্বপূর্ণ অর্থাৎ দিস আর বেসিক রাইটস, অর্থাৎ সেটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের লাগবে, আমাদের প্রয়োজন। তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড একটা কথা মনে রাখবে, এই সংবিধান যে মৌলিক অধিকার আমাদেরকে দিয়েছে, এটা কি এনশিওর করে, কি নিশ্চিত করে? দে আর নট ভায়োলেটেড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের দ্বারা এই ফান্ডামেন্টাল রাইটস, এই অধিকারগুলো কখনো
ভায়োলেট করা হবে না, লঙ্ঘন করা হবে না। অর্থাৎ যে অধিকার সেই অধিকারকে কখনো কোনোভাবে ভায়োলেট করা হবে না। সুতরাং এটাকে আমরা বলেছি কি ফান্ডামেন্টাল, দ্যাট ইজ বেসিক। আমরা কি বলেছি? ফান্ডামেন্টাল, দ্যাট ইজ বেসিক। আমরা মৌলিক বলেছি, অর্থাৎ প্রয়োজন, আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা আগে আমরা কি পেলাম, যে আমরা দেখলাম আমরা যে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে আমরা যখন আলোচনা করলাম, সেই জায়গায় দেখলাম যে আমরা আমাদের বিল অফ রাইটসের অনুকরণে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ভারতবর্ষে নেওয়া হয়েছে। এবং শুধু আমেরিকাকেই দেখে নয়, কিন্তু সেটা এই কথাটা বলতে হবে আমাদেরকে যে ন্যাশনাল লিডারের অনুপ্রেরণায় বা মতিলাল নেহরুর অনুপ্রেরণায় বা অন্যান্য জাতীয়তাবাদী নেতার অনুপ্রেরণায় আমাদের শেষ পর্যন্ত আমাদের ভারতবর্ষে আমরা কি পেলাম? আমরা আমাদের ভারতবর্ষে আমরা কিছু মৌলিক অধিকার পেলাম। তো আমরা আগের ক্লাসে আমরা অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সেই বিষয়গুলোর মধ্যে আমরা দেখেছি যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা আলোচনা করেছি, কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, আবার কিছু আমরা দেখেছি আমরা সেই ফান্ডামেন্টাল রাইটস কেন এত গুরুত্ব সেটাও নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেই জায়গায় একটু ছোট্ট সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব, কারণ যেহেতু আমরা আগের ক্লাসে সেই বিষয়টা আলোচনা করেছি। তো তোমাদের বোঝার জন্য আবার একটু আমি ডিটেলস বলছি যে ফান্ডামেন্টাল রাইটস আমরা কি, ইট ইজ ডিটেল ডেসক্রিপশন, অর্থাৎ আমরা যে ক্যারেক্টারিস্টিক্স বলবো বা ফিচার্স বলবো, ফান্ডামেন্টাল রাইটসের বৈশিষ্ট্য বলবো, সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে বিশদভাবে বর্ণনা করে দেওয়া। ডিটেলস ডেসক্রিপশন তার মানে হচ্ছে যে মৌলিক অধিকার বিশদভাবে বর্ণনা করে দেওয়া, ইলাবোরেটলি বর্ণনা করে দেওয়া, যা যা দরকার সব বর্ণনা করে দেওয়া। এটা কিন্তু আরেকটা কথা মনে রাখবে যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু চূড়ান্ত নয়, নট অ্যাবসোলিউট, চূড়ান্ত নয়, যা খুশি তা করবো তাই নয় কিন্তু। অর্থাৎ একটা কথা মনে রাখবে যে ফান্ডামেন্টাল রাইটস আমরা ভোগ করব, তার জন্য এই কথা নয় যে আমরা অন্যকে অসুবিধা দিয়ে আমরা ফান্ডামেন্টাল রাইটস আমরা ভোগ করব। হ্যাঁ, আমি ভোগ করব অধিকার, ঠিক সেইভাবে আমার কর্তব্য আছে যে অন্যকে সেই অধিকার দেওয়া। তাই সেই জন্য বলা হয়েছে ইট ইজ নট অ্যাবসোলিউট। আবার জাস্টিসিবল নেচার অফ ফান্ডামেন্টাল রাইটস, আমরা এই কথাটা বলবো, কি বলবো আমরা, যখন আমরা জানি আমাদের মৌলিক অধিকার কখনো কোনো সময় ভায়োলেট যদি হয়, তাইলে সেই জন্য আমরা কি যেতে পারি, আমরা কোন জায়গায় যেতে পারি, আমরা কোর্টে যেতে পারি। তো সেই কোর্টে সেই কোর্ট কী করে আমাদেরকে, আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে আমাদের রক্ষা করে। অর্থাৎ সেই জন্য বলা হয়েছে সেটা জাস্টিসিয়েবল। আবার সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এক কথা যখন ভায়োলেট হবে, দুইটা কথা আছে সেই জায়গায়, যে যখন আমাদের ভারতবর্ষে ইমার্জেন্সি জারি করা হয়, রাষ্ট্রপতির অর্থাৎ প্রেসিডেন্টস ইমার্জেন্সি, আমরা জানি ভারতবর্ষে 3 প্রকার ইমার্জেন্সি আছে। সেই 3 প্রকার ইমার্জেন্সির মধ্যে জানি আমরা যে জাতীয় জরুরি অবস্থা, রাজ্যিক জরুরি অবস্থা বা অর্থনৈতিক জরুরি অবস্থা। আমরা আর্টিকেলটা আমরা জানি, আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360। সেই সময় কি করা হয় যে ভারতবর্ষের নাগরিকদের কিছু মৌলিক অধিকার বাতিল করা হয়, সাসপেন্ড করা হয়। সেটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। আমরা জানি যখনই ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 19 সেটা খুব তাড়াতাড়ি কী করা হয়, সেটা সাসপেন্ড করা হয়। তো মনে রাখবে যে রাইটস অফ ওমেন অ্যান্ড চিলড্রেন, যে আমাদের ভারতবর্ষের সংবিধান কি দিয়েছে, ভারতবর্ষের নাগরিকদের যে মহিলারা আছে সেই মহিলাদেরকেও বিশেষ কিছু অধিকার দেওয়া হয়েছে, শিশুদেরকেও কিছু অধিকার দেওয়া হয়েছে। তারপর আমরা জানি আমাদের ভারতবর্ষের যারা সংখ্যালঘু মানুষ, মাইনরিটিস, সেই মাইনরিটিসদেরকেও কিছু অধিকার সেপারেটলি দেওয়া হয়েছে। আবার আমরা জানি ভারতবর্ষে নাগরিক, সেই নাগরিকরা তো আমরা পাই, আমরা কি পাই, আমরা মৌলিক অধিকার পাই। সেই সঙ্গে আমরা কি পাই, যদি বিদেশের কোনো মানুষ আসে, বিদেশি কোনো মানুষ থাকে, সেই বিদেশিদেরকেও কিছু অধিকার দেওয়া হয়, যেমন সাংস্কৃতিক অধিকার, শিক্ষাগত অধিকার, এইসব অধিকার দেওয়া হয় ওদেরকে। আবার আরেকটা কথা মনে রাখবে, যেটা আমি গতদিন আলোচনা করেছি, অ্যামেন্ডমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। তো অ্যামেন্ডমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বলতে গিয়ে আমরা কি বলি, যে আমাদের ভারতবর্ষের সংবিধান আমরা কি করি, আমরা জানি আমরা সংশোধন করি। হ্যাঁ, সেই সংবিধান যখন সংশোধন করি, তার সঙ্গে সঙ্গে আমাদের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদও আমরা প্রয়োজন বুঝি আমরা কি করি, আমরা সংশোধন করি। সেই অনুচ্ছেদে মনে করো আজকে আমাদের মৌলিক অধিকারটা হচ্ছে একটা পার্ট 3, সেই পার্ট 3 কোনো বিষয় যদি মনে করি সেটা আমাদের ভারতবর্ষের জন্য মানানসই নয়, ভারতবর্ষের জন্য সেটা উপকারী নয়, তো সেটা আমরা কি করতে পারি, আমরা অ্যামেন্ডমেন্ট করি। আমরা জানি
যে ভারতবর্ষে যখন সোশ্যালিজম ইনক্লুশন করা হয়, ভারতবর্ষে যখন সোশ্যালিস্টিক প্যাটার্নে নেওয়া হয়, তো সমাজতান্ত্রিক পরিকাঠামো অনুযায়ী ভারতবর্ষের সম্পত্তির অধিকার সাধারণত দেওয়া হয় না। তো এই সম্পত্তির অধিকার কী করা হলো, ভারতবর্ষে 1978-এ কী করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো সেই সব বিষয় নিয়ে আমরা গতদিন ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আবার আমরা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম। তো নেক্সট আজকের বিষয়টা হচ্ছে the fundamental rights and ordinary rights. Fundamental rights and ordinary rights. তো ফান্ডামেন্টাল রাইটস আমরা কি জানি, যে ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে সাধারণতভাবে আমরা কি জানি, যে ফান্ডামেন্টাল রাইটস সংবিধানে প্রদত্ত, অর্থাৎ যখন সংবিধান লেখা হয়েছে তো সেই সময় আমাদের ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে, মৌলিক অধিকার, অর্থাৎ আর্টিকেলের মাধ্যমে, অর্থাৎ আর্টিকেল 12 to 35। তো সেই জায়গায় আমরা বিশেষত স্পেশালি আমরা জানি আর্টিকেল 14 to 32 ডিটেলস আমাদের প্রত্যেকটা অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইটস আলোচনা করেছে। তো সেই জায়গায় অর্ডিনারি রাইটসগুলো কি, অর্ডিনারি হঠাৎ কী করে যখন আমাদের পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আইনের মাধ্যমে কোনো কোনো সময় বিশেষ কিছু অধিকার দেওয়া হয়, হঠাৎ কোনো আইন পাস করে আমাদের পার্লামেন্টে, সেই আইনের মাধ্যমে সেই অর্ডিনারি রাইটসগুলো, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, অর্থাৎ যে কোনো সময় টেম্পোরারিলি সাময়িকভাবে কিছু অধিকার আমাদেরকে দেওয়া হয়, সেই অধিকারগুলোকে আমরা কি বলি, অর্ডিনারি রাইটস বলি। তো ডিফারেন্সটা কোন জায়গায়, সেই জায়গায় যে ডিফারেন্সেস, ফান্ডামেন্টাল রাইটস এবং অর্ডিনারি রাইটসের মধ্যে ডিফারেন্সটা কি। ফান্ডামেন্টাল রাইটস আর প্রটেক্টেড, ফান্ডামেন্টাল রাইটস আর প্রটেক্টেড and guaranteed by the Constitution. On the other hand, ordinary rights are protected and enforced by the ordinary law. First one is what? Fundamental rights are protected and guaranteed by the Constitution. On the other hand, আমরা কি দেখলাম যে অর্ডিনারি রাইটসটা হচ্ছে কি, protected and enforced by the ordinary law. So what we are discussing today's class is what? Differences between fundamental rights and ordinary rights. So first one is fundamental rights are protected and guaranteed by the Constitution. Who protects the fundamental rights? That is our Constitution. By whom it is granted? That is also fundamental rights. By the Constitution. And on the other hand, we can say ordinary rights
are protected and enforced by the ordinary law. Number 2, what the differences between the two? Fundamental rights may only be changed. Fundamental rights may only be changed by amending the Constitution. On the other hand, ordinary laws, ordinary rights may be changed by the legislature. Ordinary rights may be changed by the legislature. Second one is what we have seen. Fundamental rights may only be changed by amending the Constitution, but on the other hand, ordinary rights may be changed by the legislature. Third one is no organ of the government can act in a way that violates fundamental rights. But on the other hand, ordinary rights are subject to restriction by law. What we see? Third one is what we have seen. No organ of the government can act in a way that violates fundamental rights. But on the other hand, what we say, that ordinary rights are subject to restriction by law. Already I have told you that it is temporary. Is it right? Now, next topics is reasons for inserting fundamental rights. Reasons for inserting fundamental rights. অর্থটা বলে দিচ্ছি তোমাদেরকে যে আমরা ফান্ডামেন্টাল রাইটস আমরা কি জন্য আমরা উল্লেখ করলাম। ফান্ডামেন্টাল রাইটস আমরা উল্লেখ করলাম এই জন্য যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ইজ হোয়াই আমরা হোয়াই ইট ইজ ইনসার্টেড। অ্যাগেইন I am telling you why it is inserted. Why it is inserted. ফান্ডামেন্টাল রাইটস কেন না হলো, ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানে কেন হলো, যদিও আমি ইম্পর্টেন্সটা বলেছি তোমাদেরকে, তো সেই ইম্পর্টেন্স যদি তোমরা জানো তো ফান্ডামেন্টাল রাইটস এর রিজনস ফর ইনসার্টিংও তোমরা জানবে। তো একটা কথা বলবো তোমাদেরকে যে ফান্ডামেন্টাল রাইটস, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আজকে যে ফান্ডামেন্টাল রাইটসের বিভিন্ন ধারা
যে ডিফারেন্ট আর্টিকেলস, দ্যাট ইজ আর্টিকেল 14, 15, 16, 17, 18 to 32 তোমাদেরকে আজকে ডিসকাশন করব, তোমাদের সামনে বলবো। কিন্তু যেহেতু আজকে আলোচনা বেশি হয়ে গেছে, যে বিভিন্ন টপিকস তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেইগুলো তোমরা শিখবে। আর একটা কথা বলবো, নেক্সট দিন তোমরা প্রিপারেশন করে রাখবে। সেটা প্রিপারেশনটা হচ্ছে যে আমরা নেক্সট যে লেকচার থাকবে সেই লেকচারে কিন্তু আমরা আর ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা আলোচনা করব না, আমরা কিন্তু রিপিট করব না, আমরা রিভিশন দেব না, ডাইরেক্ট আলোচনা করব। সেই ডাইরেক্ট আলোচনাটা হচ্ছে কি, আমাদের হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল রাইটস in our constitution, that is article what, article 14 to 18, 19 to 22, 23, 24, 25 to 28, 29, 30 and article 32। খালি আর্টিকেল 31টা এই জন্য বললাম না, আর্টিকেল 31 এই জন্য বললাম না কি, আমরা জানি আর্টিকেল যখন 31টা কী হয়েছে, সাসপেন্ড করা হয়েছে 31 1978-এ। তো ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাসের জন্য। আর নেক্সট একটা কথা বলবো যে তোমাদের সংবিধানের চ্যাপ্টারের যে প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেই প্রশ্ন তোমরা শিখে রাখবে। আগামী কোনো এক সপ্তাহে তোমাদের সেই চ্যাপ্টারের উপর আমি পড়া নেব, অর্থাৎ একটা এক্সাম নেব সেই চ্যাপ্টারের উপর। ধন্যবাদ।